টাওয়েল নিয়ে ওয়াশরুমে ঢুকলো শায়লা। সে নিজের কাপড় খুলতে লাগলে এমন সময় খেয়াল করলো বাহিরে তার মোবাইলটা রিং হচ্ছে। সে ভাবলো একবার বেরিয়ে ফোনটা রিসিভ করবে, আবার ভাবলো সমস্যা নেই, আগে গোসল করে নিই, তারপর দেখবো কে ফোন করেছে। তারপর সে আবারও কাপড় খুলতে চেষ্টা করলো, আবারও মোবাইলটা রিং হলো। এবার সে মোবাইলটা রিসিভ করতে যাবে, এমন সময় মোবাইলটা রিং বন্ধ হয়ে গেল। তারপর সে শাওয়ার অন করলো, ঠিক তখনই মোবাইলটা আবার বাজতে শুরু করলো। তাই সে বিরক্ত হয়ে শাওয়ারটা বন্ধ করে বের হয়ে গেল। রুমে গিয়ে মোবাইলটা হাতে নিয়ে দেখলো তার স্বামী রিয়াজ 2-4টা কল দিয়েছে। তারপর নিজে নিজে বলল, আমি ওকে ফোন দিয়ে পাই না অফিসে থাকলে, আর ও আজকে আমাকে 2-4বার ফোন দিয়ে ফেলেছে, কোনো সমস্যা হলো নাকি? ভাবতেই মোবাইলটা আবারও বেজে উঠলো। তারপর রিসিভ করলো সে। রিয়াজ বলল, তুমি কোথায়? অনেকক্ষণ ধরে ফোন দিচ্ছি, ফোন রিসিভ করছো না কেন? আরে বাবা, আমি তো ওয়াশরুমে ছিলাম, কি হয়েছে সেটা তো বলো, এত ফোন দিচ্ছ কেন? আরে আমি তোমাকে ফোন দিচ্ছি, একটা কাহিনী হয়ে গেছে। কি কাহিনী সেটাই তো জানতে চাচ্ছি। রিয়াজ শুধু শুধু মজা করলো। আসলে দেখো, কয়েকজন বাসার দিকে যাচ্ছে, তুমি বাসায় নেই, এই সময় তুমি বাসায় মেহমান পাঠাচ্ছ কেন? ওরা মেহমান না। আরে বাবা, আমার কথাটা তো শোনো। তাহলে কে? ওরা হচ্ছে আমার পাওনাদার, ওদের থেকে আমি কিছু টাকা ধার নিয়েছিলাম, অনেক দিন হয়ে গেছে, তুমি একটু দেখো, ম্যানেজ করো। বুঝলাম না ব্যাপারটা, তুমি সেদিনও আমার এক বান্ধবী থেকে টাকা ধার নিতে বললে, আজকে আবার ওদের কথা বলছো? তুমি এত টাকা দিয়ে করছো কি? সবকিছু তোমাকে বুঝিয়ে বলবো, আগে তুমি একটু ম্যানেজ করো না। ঠিক এমন সময় মেইন দরজায় বারবার শব্দ হতে লাগলো। শায়লা বলল, দরজায় এত জোরে জোরে বাড়ি দিচ্ছে কেন? ওরা কি ভদ্রলোক? কোনো ভদ্রলোক কি মানুষের বাসায় এভাবে শব্দ করে? জানো, তুমি বুঝতে পারছো না, ওরা ভদ্রলোক ছিল, কিন্তু এখন আমার আচরণের কারণে অভদ্র হয়ে গেছে। শায়লা বিরক্ত হয়ে মোবাইলটা রেখে দরজার দিকে গেল। দরজা খুলতেই ঘরে ছুটে এলো দুজন। কি ব্যাপার, আপনারা এভাবে দরজায় ধাক্কা দিচ্ছেন কেন? আমাদের তো কলিং বেল আছে নাকি? একজন রেগে বলল, আমাদেরও তো ধৈর্য নেই, সব ধৈর্য আপনার স্বামী খেয়ে ফেলেছে। আরেকজন বলল, ও কোথায়? ওকে ডাকুন তাড়াতাড়ি, আমাদের থেকে টাকা পয়সা নিয়ে মাসের পর মাস ঘোরাচ্ছে, আর এখন ভদ্র থাকতে বলছেন? শায়লা বলল, কখন টাকা নিয়েছে আপনাদের থেকে, আর কত টাকা নিয়েছে? প্রথমজন বলল, আমার থেকে টাকা নিয়েছে 6 মাস আগে, 20,000 টাকা নগদ, এরপর আরো রিকোয়েস্ট করাতে আরো 10,000 টাকা পাঠিয়েছি ওর ব্যাংক অ্যাকাউন্টে, সবকিছু সাক্ষী এবং প্রমাণ আছে। আরেকজন বলল, আমার থেকে তো মায়ের অপারেশনের টাকার কথা বলে নগদ 40,000 টাকা নিয়েছে, আজকে 5 মাস হলো, টাকার কথা বললে আজকে কালকে পরশু এভাবে ঘোরাচ্ছে। শায়লা বুঝতে পারলো তার স্বামী অনেক বড় কাণ্ড করে ফেলেছে। ইরাত বলল, আপনি চুপ করে না থেকে আপনার স্বামীকে ডাকুন, আমার স্বামী এখন বাসায় নেই, আপনারা কে কত টাকা পাবেন আমি শুনেছি, এখন আপনারা যান, ও যদি বাসায় আসে আমি ওর সাথে কথা বলবো, আর যত দ্রুত সম্ভব আপনাদেরকে টাকা ফেরত দেবার ব্যবস্থা করতে বলবো। রিয়ান বলল, যত দ্রুত সম্ভব টাকা দেবে, এ কথা তো আমি অনেকদিন ধরে শুনছি, নতুন কিছু বলুন, আমি তো আর আমার স্বামী না, আমাকে যেহেতু বলেছেন একটা ব্যবস্থা অবশ্যই হবে, আপনারা এখন যান। তারা দুজন আর কিছু না বলে মুখ গোমড়া করে চলে গেল। শায়লা মন খারাপ করে ঘরের ভিতরে গেল। নিজের বেডরুমে যাওয়ার আগে রান্নাঘর থেকে বেরিয়ে তার সামনে দাঁড়িয়ে পড়লো তার শাশুড়ি। তার চোখ মুখ দেখে মনে হচ্ছে তিনি সব কথা শুনে ফেলেছেন। মা, কিছু বলবেন? শায়লার শাশুড়ি বলল, আর কি বলবো, আর কিছু কি বলার বাকি আছে? আমার ছেলের মাথাটা তো একদম খেয়ে ফেলেছো দেখতে পাচ্ছি। শায়লা অবাক হয়ে বলল, মা, আপনি আমাকে কেন দোষ দিচ্ছেন? আমি কি করেছি? তোমাকে দোষ দেবো না তো কাকে দোষ দেবো? তুমি তো আমার ছেলেকে বিভিন্ন রকমের শাড়ি, গহনা, ফ্রিজ, এটা সেটা কেনার জন্য বারবার কানের কাছে ফিসফিস করতে থাকো। ছেলেটা ঘরে আসলেই তার মাথার মধ্যে নানা রকম বিষমন্ত্র দিতে থাকো। এই, এবার সত্যি করে বলো তো, আমার ছেলে এত টাকা মানুষের কাছ থেকে ধার করলো কেন? তুমি কি সোনা দানা কিছু কিনবে, নাকি বাপের বাড়ি দেবার জন্য টাকা ধার করিয়েছো আমার ছেলেকে? শায়লা বলল, মা, আমি অবাক হয়ে গেলাম আপনার কথা শুনে, আমি এসবের কিছুই জানতাম না। আপনার ছেলে ফোন করে বলার সাথে সাথেই বাসায় মানুষ আসলো, আর আমি তাদের সাথে কথা বলে কোন রকমে ম্যানেজ করে পাঠিয়ে দিলাম, আর আপনি আমাকে দোষ দিচ্ছেন? শায়লার শাশুড়ি নাক মুখ বাঁকিয়ে পড়ল, হায় রে, আমার ছেলের কি হবে? আমার সংসার শেষ, আমার ছেলে শেষ, সব শেষ করে ফেললো এই কালনাগিনী। শাশুড়ি চলে গেলে শায়লা অবাক হয়ে তাকিয়ে রইল। ওদিকে অফিসের নিজের কেবিনে বসে টেনশন করছিল রিয়াজ। হঠাৎ তার মহিলা কলিগ সাবিনা এসে বলল, কি ব্যাপার আপনার? আপনাকে এত বিশ্বাস করে টাকাগুলো ধার দিলাম, আপনি এখন আমাকে টাকাগুলো দিচ্ছেন না? আপনাকে তো বললাম আমার ছেলেকে নতুন স্কুলে ভর্তি করিয়েছি, এখন খরচ আছে কিছু। রিয়াজ ভরকে গিয়ে হাসি মুখে বলল, সাবিনা ম্যাডাম, আপনি আমাকে আপনার জুতা দিয়ে দুটো মারেন। সাবিনা অবাক হয়ে তাকিয়ে রইল। আবারও বলল, মারেন না আমাকে, মারেন, দেখেন আবার কোনো নাটক করবেন না, আমি কিন্তু আর কোনো কথা শুনবো না, আমার টাকা দিয়ে দিন আমাকে, আমি আর আপনাকে বিশ্বাস করতে পারি না। রিয়াজ বুঝতে পারলো এত সহজে হবে না, নতুন কিছু বলতে হবে। তাই সে কান্নাকাটির ভাব করে বলল, ম্যাডাম, আপনার টাকাগুলো মাত্র গুছিয়ে রেখেছিলাম, কি যে বলবো, কেন যে এই ঘরে জন্ম নিলাম, কি যে হবে আমার। সাবিনা বিরক্ত হয়ে বলল, দেখুন, মিথ্যা কথা বলবেন না কিন্তু আবার। ম্যাডাম, আপনি আমার মুখের দিকে তাকান, আমার চোখের দিকে তাকান, আমার এই চোখের পানি কি আপনার মিথ্যা মনে হয় ম্যাডাম? ম্যাডাম, আমার মা। সাবিনা বিচলিত হয়ে বলল, কি হয়েছে? আন্টি সুস্থ আছে তো? রিয়াজ মাথা নেড়ে বলল, একটা কিডনি ড্যামেজ, চিকিৎসা করাতে 2 লক্ষ টাকা দরকার, এখন যদি আপনার টাকা দিয়ে দিতে বলেন আমি বাসা থেকে এনে দিতে পারি, কিন্তু আমার মা। সাবিনার কি বলবে বুঝতে না পেরে বলল, আচ্ছা ঠিক আছে, আগে আন্টি চিকিৎসা করেন, বলে তিনি বের হয়ে গেলেন। রিয়াজ চোখের জল মুছে সফলতার হাসি দিল। কিছুক্ষণ পরে সিঁড়ি দিয়ে কাউকে না দেখে রিয়াজ বাসায় ঢুকলো। তাড়াতাড়ি দরজা বন্ধ করে নিঃশ্বাস ফেলতে লাগলো চোখ বন্ধ করে। শায়লা এসে বলল, কি হয়েছে, এমন করছো কেন? তোমার কি শরীর খারাপ নাকি? আরে না, আমি ঠিক আছি। তাহলে? আরে দারোয়ান দেখলে সমস্যা আছে, 3 মাসের ভাড়া দেইনি। বলেই
আগেই বউয়ের সামনে বলে ফেলেছে বলে রিয়াজ জিও ভাই কামড় দিল। শায়লা বলল, মানেটা কি? তুমি 3 মাসের ভাড়া কেন দাওনি? রিয়াজ কি বলবে বুঝতে পারছে না। রিয়াজের মা এসে বলল, সত্যি করে বলতো তোর সমস্যা কি? তুই এত টাকা ধার করেছিস কেন? আর ঘর ভাড়া দিসনি কেন? রিয়াজ এখনো চুপ করে আছে দেখে সালেহা বলল, মা আপনার ছেলের থেকে কথা বের করুন, আপনি তো আমাকে দোষ দিচ্ছিলেন। কি হলো বল বলছি, এত টাকা কি করিস তুই? রিয়াজ এবার আমতা আমতা করে বলল, আসলে সেদিন অফিসে ঢোকার সময় দরজা খুলে ঢুকতেই রিয়াজ দেখতে পেল দারোয়ান কিসমত আলী নাচতে শুরু করেছে। সে ধমক দিয়ে বলল, এই কি শুরু করেছো? এখানে নাচানাচি করছো কেন? আরে মিয়া জানতো কিসমত আলী এখন আর কাউরে ডরায় না। আমার কিসমত খুল্লা গেছে, মানে আমি নগদ 4 লক্ষ টাকা জিতছি। রিয়াজ হেসে বলল, এই যুগে কি লটারি আছে নাকি? তাও আবার 4 লক্ষ টাকা? লটারি না স্যার, লটারি না। তারপর নিজের মোবাইলটা এগিয়ে দিয়ে বলল, এই দেখেন অনেক কষ্ট করে টাকা জমিয়েছি, মাত্র 10,000 টাকা দিয়ে এই মোবাইলটা কিনেছি। আর আমার ভাগিনার থেকে অনলাইনে এই জুয়া খেলা শিখে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম কিচ্ছু আসবে না, কিছু টাকা লস গেল। রিয়াজ উত্তেজিত হয়ে বলল, তারপর তারপর কি হলো? তারপর আর কি, দেখুন আজকে আমার কিসমত খুলে গেল, একসাথে 4 লক্ষ টাকা পেয়ে গেলাম। এখন আর এই চাকরি দরকার নেই, বাড়িতে গিয়ে একটা দোকান দিব, আরামসে চলবো। কিসমত আলী হাসতে হাসতে নাচতে থাকে, আর তাকে দেখে রিয়াজের মাথায় জুয়ার নেশা চেপে বসে। তার মানে তুই জুয়া খেলা শিখেছিস? সালেহা বলল, তুমি অনলাইনে আছো সেটা তো আমি কিছুতেই বুঝতে পারিনি। তুমি কতদিন ধরে করছো এসব? রিয়াজ এবার কাচুমাচু করে বলল, আসলে আমি গত 5-6 মাস ধরে মোবাইলে জুয়া খেলছি। এতদিন আশায় আশায় অনেক টাকা ইনভেস্ট করেছি, কিন্তু আমার ভাগ্য খারাপ, সব টাকা হেরে গেছি। ভেবেছিলাম একদিন একসাথে অনেক টাকা পেয়ে যাব। রিয়াজের মা উত্তেজিত হয়ে বলল, যে ঘরে জুয়া ঢুকেছে সেই ঘর শেষ হয়ে গেছে। তোর অফিসের দারোয়ান কিসমত আলীর এখন কি অবস্থা খোঁজ নিয়ে দেখিস, নিশ্চয়ই দেখবি আরো বেশি টাকা পাওয়ার লোভে আগের 4 লক্ষ টাকার সাথে নিজের আরো অনেক টাকা ঢেলে দিয়েছে। শায়লা বলল, এত লোভ ভালো নয়। আল্লাহর রহমতে যা ইনকাম করো তা দিয়ে সবাইকে নিয়ে সুখে থাকার চেষ্টা করা উচিত। বেশি লোভ করলে দেখবে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে আর মাছ নিয়ে গেল চিলে। রিয়াজ বলল, বুঝতে পেরেছি, কিন্তু মানুষের এত টাকা আমি এখন কিভাবে দিব সেটা জানি না। রিয়াজের মা বলল, আমার কাছে কিছু জমানো টাকা আছে, তোর বাবা থাকতে জমিয়েছিলাম। আপাতত এই বিপদের দিনে এসব নিয়ে উদ্ধার হয়ে যা, কিন্তু ভবিষ্যতের জন্য এটা যেন বড় একটা শিক্ষা হয়ে থাকে। মনে রাখিস। সম্মানিত ভিউয়ার্স, জুয়া আমাদের তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে, তাই অবশ্যই আমাদের এর থেকে সতর্ক থাকা উচিত। গল্পটির রচনায় ও পরিচালনায় অফিক, ক্যামেরায় শিহাব ও আশরাফ এবং প্রযোজনায় আব্দুল মজিদ।